আছি। তোমরা নিশ্চয়ই পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ। তো আমি গত ক্লাসে চতুর্থ অধ্যায় নিয়ে কিছু আলোচনা করেছিলাম। আজকে আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তো দ্বিতীয় অধ্যায়ে মূলত দুইটা পার্ট, একটা হচ্ছে ডেটা কমিউনিকেশন সিস্টেম, আরেকটা হচ্ছে নেটওয়ার্কিং। তো ডেটা কমিউনিকেশন সিস্টেম সম্পর্কে আমি তোমাদেরকে ক্লাসে অনেকটুকুই আলোচনা করে ফেলেছিলাম। এরপরও তোমরা যদি বলো আমি পরবর্তী ক্লাসে ডেটা কমিউনিকেশন সিস্টেম নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। এখন আমরা নেটওয়ার্কিং নিয়ে একটু আলোচনা করি আজকের ক্লাসে আমি তোমাদেরকে নেটওয়ার্কের প্রকারভেদ, প্রত্যেকটা নেটওয়ার্কের প্রকারভেদগুলো সম্পর্কে একটু ডিটেলসে আলোচনা করব। তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবা। এর কারণ হচ্ছে এই নেটওয়ার্কিং এর উপরেই তোমাদের একটা সৃজনশীল প্রশ্ন আসবে অবশ্যই, ঠিক আছে? তো দেখো, মালিকানা অনুসারে মূলত নেটওয়ার্ক হচ্ছে দুই প্রকার, ঠিক আছে? মালিকানা অনুসারে নেটওয়ার্ক হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রাইভেট নেটওয়ার্ক আর দুই নাম্বারটা হচ্ছে পাবলিক নেটওয়ার্ক। তো প্রাইভেট নেটওয়ার্ক বলতে বেসিক্যালি আমরা বুঝতে পারছি এটা হচ্ছে প্রাইভেট, অর্থাৎ এখানে কিছু নিজেরই অ্যাক্সেসটা বেশি থাকবে, ঠিক আছে? নিজস্ব কোনো প্রতিষ্ঠান কিংবা নিজস্ব মালিকানাধীন থাকবে এই নেটওয়ার্কিংটা। এটা হতে পারে কোনো একটা স্কুলের কোনো একটা নেটওয়ার্ক সিস্টেম কিংবা কোনো কলেজ কিংবা কোনো ইউনিভার্সিটি। তাহলে আমাদের স্কুলে যে নেটওয়ার্কিং সিস্টেমটা আছে ওটা অবশ্যই প্রাইভেট নেটওয়ার্ক সিস্টেম। এখানে বাইরে থেকে কেউ এসে এটা অ্যাক্সেস করতে পারবে না, যে কেউই চাইলে এটা অ্যাক্সেস করতে পারবে না। অ্যাক্সেস করতে হলে ওকে পারমিশন, ওর অবশ্যই আমাদের থেকে পারমিশন নিতে হবে। আমরা পারমিশন দিলেই সে নেটওয়ার্কটা অ্যাক্সেস করতে পারবে, অর্থাৎ ইউজ করতে পারবে। আমাদের সার্মন স্কুল এন্ড কলেজের যে নেটওয়ার্কিং সিস্টেমটা আছে ওটা হচ্ছে প্রাইভেট নেটওয়ার্কিং সিস্টেম। এই প্রাইভেট নেটওয়ার্কিং সিস্টেমের কিছু সুবিধা আছে। সেই সুবিধাগুলো হলো, এই প্রাইভেট নেটওয়ার্কিং সিস্টেমে কমিউনিকেশন সিস্টেমটা অর্থাৎ ডেটা ট্রান্সফার রেট কিংবা ডেটা ট্রান্সফার সিস্টেমটা স্পিডটা খুব ভালো হয়, এখানে ডিলে হয় না। ডিলে বলতে বোঝায় ডেটা লোড হওয়া, বাফারিং করা, এই জিনিসগুলো হবে না প্রাইভেট নেটওয়ার্কিং সিস্টেমে। এরপরে হচ্ছে ট্রাফিক মানে হচ্ছে ডেটার মধ্যে এলোমেলো হয়ে যাওয়া, ডেটা মেইন ডেটাটা না পৌঁছানো কিংবা অনেকগুলো ডেটা একসাথে হয়ে ডেটা এলোমেলো হয়ে যাওয়া, এই ধরনের কোনো প্রবলেমই প্রাইভেট নেটওয়ার্কের বেলায় হয় না। কিন্তু এই ধরনের প্রবলেমগুলো পাবলিক নেটওয়ার্কে হয়ে থাকে। এই পাবলিক নেটওয়ার্কের অ্যাক্সেস যে কেউই করতে পারে, তবে তাকে কিছু মূল্য পরিশোধ করতে হয়, অর্থাৎ কিছু ফি দিতে হয়, ঠিক আছে? তো গভর্নমেন্টকে কিংবা যার কাছ থেকে আমি এই পাবলিক নেটওয়ার্কটা ইউজ করব তাকে আমার কিছু ফি পরিশোধ করতে হবে। পাবলিক নেটওয়ার্কের অসুবিধা হচ্ছে এই নেটওয়ার্কে ট্রাফিক, অর্থাৎ অনেক বেশি ডেটার মধ্যে ট্রাফিক সৃষ্টি হয়। ডেটা পারফেক্ট ডেটাটা নাও পাওয়া যেতে পারে, ডেটা এলোমেলো হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, আর ডিলে হয়। ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে অনেক বেশি ডিলে হয়, ঠিক আছে? এখন আমরা জানবো হচ্ছে নিয়ন্ত্রণ কাঠামো অনুসারে নেটওয়ার্ক কত প্রকার। নিয়ন্ত্রণ কাঠামো অনুসারে নেটওয়ার্ক হচ্ছে তিন প্রকার: সেন্ট্রালাইজড, ডিস্ট্রিবিউটেড আর হাইব্রিড নেটওয়ার্ক, ঠিক আছে? তাহলে সেন্ট্রালাইজড, ডিস্ট্রিবিউটেড আর হাইব্রিড নেটওয়ার্কগুলো কেমন? সেন্ট্রালাইজড নেটওয়ার্কটা হচ্ছে এই নেটওয়ার্কের একটা হোস্ট কম্পিউটার থাকবে, অর্থাৎ একটা কম্পিউটার থেকে ওই কম্পিউটারটা যদি পারমিশন দেয় তবেই বাকি টার্মিনালগুলো অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে? একটা হোস্ট কম্পিউটার থাকবে, ওটাই হচ্ছে আমার মেইন ফ্রেম। ওই মেইন ফ্রেম যদি আমাকে পারমিশন দেয় তাহলেই আমার ওই হোস্ট কম্পিউটারের সাথে কানেক্টেড যে টার্মিনালগুলো থাকবে সেই টার্মিনালগুলো কিবোর্ড রিলেটেড কি হতে পারে, কিবোর্ড কিসের সাথে রিলেট থাকে? মনিটরের সাথে। তাহলে টার্মিনালগুলো এক একটা যে কোনো সফটওয়্যার কিংবা হার্ডওয়্যার হতে পারে। টার্মিনালগুলো হার্ডওয়্যারও হতে পারে, সফটওয়্যারও হতে পারে, ঠিক আছে? তাহলে এই সেন্ট্রালাইজড কম্পিউটার আবার দুই প্রকার, এক হচ্ছে ডাম্প টার্মিনাল আর একটা হচ্ছে ইন্টেলিজেন্ট টার্মিনাল, ঠিক আছে? এটাই হচ্ছে মূলত সেন্ট্রালাইজড নেটওয়ার্ক। এরপরে আসতেছে আমার ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক।
ডিস্ট্রিবিউটেড কথাটার মানেই হচ্ছে সমবন্টন, ঠিক আছে। তো এই কম্পিউটারের ক্ষেত্রে, এই নেটওয়ার্কিং এর ক্ষেত্রে গ্লোবাল একটা স্টোরেজ সিস্টেম লাগবে, অর্থাৎ আমার গ্লোবাল স্টোরেজটাই আমার মিডিয়া হিসেবে কাজ করবে। এই গ্লোবাল স্টোরেজ থেকে আমি ইনফরমেশনগুলো প্রথমে আমার সার্ভারে নিব। এটার একটা সার্ভার লাগবে। এখানে কিন্তু আমার সার্ভার লাগবে না, এখানে আমার একটা হোস্ট কম্পিউটার লাগবে। আমার সেন্ট্রালাইজড নেটওয়ার্কে কিন্তু হোস্ট কম্পিউটার লাগবে, কিন্তু ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্কে একটা সার্ভার লাগবে। সেই সার্ভার কি করবে, প্রত্যেকটা ওয়ার্ক স্টেশনে সেই ইনফরমেশনগুলো পাঠাবে, ঠিক আছে। তাহলে আমার ওয়ার্ক স্টেশনগুলো কি হতে পারে, ওয়ার্ক স্টেশনগুলো এক একটা কম্পিউটারের এক একটা আলাদা আলাদা নেটওয়ার্ক, ঠিক আছে। ওটাই হচ্ছে আমার ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক, ঠিক আছে। সার্ভার থেকে প্রত্যেকটা কম্পিউটারের নেটওয়ার্কিং এর যে অ্যাক্সেসটা পাবে ওটাই হচ্ছে ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্কিং এর মূল কাজ, ঠিক আছে। আর সার্ভারে ডেটাগুলো আসবে গ্লোবাল স্টোরেজ থেকে। হ্যাঁ, এরপরে 3 নম্বরটা হলো আমার হাইব্রিড নেটওয়ার্ক। হাইব্রিড নেটওয়ার্কটাই হচ্ছে সেন্ট্রালাইজড নেটওয়ার্ক আর ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ককে যখন আমি একসাথে করব তখন হবে আমার হাইব্রিড নেটওয়ার্ক, ঠিক আছে। হাইব্রিড নেটওয়ার্ক হবে এই দুটা নেটওয়ার্কিং একসাথে মিলে হাইব্রিড নেটওয়ার্ক তৈরি হয়, এবং বর্তমানে সবচেয়ে বেশি পপুলার হচ্ছে হাইব্রিড নেটওয়ার্ক, ঠিক আছে। তো আমি এখানে যদিও 3টা টার্মিনাল 4টা ওয়ার্ক স্টেশন করে দেখিয়েছি, কিন্তু এখানে অসংখ্য ওয়ার্ক স্টেশন এবং অসংখ্য টার্মিনাল দিয়ে আমরা এই নেটওয়ার্কিং গুলা ডিজাইন করতে পারি, ঠিক আছে। তাহলে এটা গেল আমার 2 নাম্বার, অর্থাৎ নিয়ন্ত্রণ কাঠামো অনুসারে নেটওয়ার্কিং এর প্রকারভেদ। এখন হচ্ছে ভৌগোলিক বিস্তার অনুসারে নেটওয়ার্কের প্রকারভেদ। তাহলে ভৌগোলিক বিস্তার অনুসারে নেটওয়ার্কের প্রকারভেদ হচ্ছে 4 প্রকার। এগুলো সম্পর্কে আমরা ক্লাস 8-এও অনেকটুকু করেছিলাম, ঠিক আছে, কিন্তু এইটা আমরা অল্পটুকু করেছি, কিন্তু এখানে হচ্ছে খুবই ইলাবোরেটলি দেয়া আছে। এখানে দেখো, ভৌগোলিক বিস্তার অনুসারে নেটওয়ার্কের প্রকারভেদগুলো হচ্ছে ল্যান, প্যান, ম্যান, ওয়ান। ল্যান মানে হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, প্যান পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, আর হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে। তো এখন হচ্ছে আমাদের এই ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্কটা অ্যাকচুয়ালি কি, ঠিক আছে। লোকাল এরিয়া নেটওয়ার্কটা হচ্ছে, সাপোজ আমি আমার এই প্রতিষ্ঠানের সার্মন স্কুল অ্যান্ড কলেজের পুরো বিল্ডিংটা জুড়েই একটা নেটওয়ার্কিং সিস্টেম চালু করতে চাচ্ছি, যেটা আমি বিল্ডিং এর যে কোনো প্রান্তে গেলেই আমি ওই নেটওয়ার্কটা অ্যাক্সেস করতে পারবো। ওটাই হচ্ছে আমার লোকাল এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে। তো শুধু আমি এই বিল্ডিং কিংবা পাশের আরো 2-3টা বিল্ডিং নিতে পারি। এভাবে খুব অল্প পরিসরে যে নেটওয়ার্কিং সিস্টেমটা তৈরি করা হয় ওটাই হচ্ছে আমার লোকাল এরিয়া নেটওয়ার্ক। তো লোকাল এরিয়া নেটওয়ার্ক আবার 2 প্রকার। একটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার, অর্থাৎ একটা সার্ভার থাকবে, সেই সার্ভার থেকে ক্লায়েন্ট বিভিন্ন রকমের সেবাগুলো পাবে, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। আর একটা হচ্ছে পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক। তো ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে একটা সার্ভার থাকবে, আর পেয়ার টু পেয়ার নেটওয়ার্কে কোনো সার্ভার থাকবে না। এই বইয়ে পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক আর ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের কিছু সুবিধা অসুবিধা আছে, ওগুলো তোমরা একটু পড়ে নিবা। এই সার্ভার নেটওয়ার্কটা সেট আপ করা খুবই সহজ, কিন্তু ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কটা অতটা সহজ না, ঠিক আছে। আর অসুবিধা হচ্ছে, বেশ কয়েকটা অসুবিধা আছে, তার মধ্যে আমি একটা বলবো, এই পেয়ার টু পেয়ার নেটওয়ার্কটা দুর্বল থাকে, যেহেতু সার্ভার থাকে না, এই কারণে এটার নেটওয়ার্কিং সিস্টেমটা একটু দুর্বল থাকে, বাট এটার ক্ষেত্রে সেটা হয় না, দুর্বলতাটা থাকে না। এরপরে হচ্ছে আমার পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বলতে বোঝায়, মনে করো আমি আমার সার্মন স্কুল এন্ড কলেজে শুধুমাত্র 3rd ফ্লোরে কিংবা 4th ফ্লোরে, শুধুমাত্র একটা ফ্লোরে, ওই ফ্লোরের প্রত্যেকটা রুমে আমি একটা নেটওয়ার্কিং সিস্টেম চালু করতে চাচ্ছি, যেটা তুমি 2nd ফ্লোরে আসলে আর পাবা না। তাহলে প্রত্যেকটা ফ্লোরে আলাদা আলাদা ভাবে যে নেটওয়ার্কিং সিস্টেমটা চালু করা হয় ওটাকে বলা হয় পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, অর্থাৎ প্যান। এরপরে হচ্ছে আমার মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক।
মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বলতে বোঝায় সাপোজ আমি পুরো হিল ভিউ এরিয়া জুড়ে একটি নেটওয়ার্কিং সিস্টেম চালু করতে চাচ্ছি, পুরো হিল ভিউ এরিয়া জুড়ে। তো ওই পুরা হিল ভিউ এরিয়ার কিন্তু বাইরে গেলে ওই নেটওয়ার্কের অ্যাক্সেসটা আমি আর পাবো না। তো ওইটাই হচ্ছে আমার মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এরপরে হচ্ছে ওয়ার্ল্ড এরিয়া নেটওয়ার্ক। এটা হচ্ছে পুরা ওয়ার্ল্ড জুড়ে, অর্থাৎ পুরা সাপোজ আমার পুরা চিটাগং কিংবা পুরা বাংলাদেশ জুড়ে যে নেটওয়ার্কিং সিস্টেমটা আমার রয়েছে ওটা হচ্ছে ওয়ার্ল্ড এরিয়া নেটওয়ার্ক। তো এই হচ্ছে তোমাদের মূলত নেটওয়ার্কিং এর প্রকারভেদ। তোমরা অবশ্যই এই নেটওয়ার্কিং এর প্রকারভেদ গুলো ভালোভাবে রিডিং করবে, খুবই ভালোভাবে রিডিং করবে। এখান থেকে অবজেক্টিভও আসে, সৃজনশীলও আসে। বিভিন্ন বোর্ড কোয়েশ্চেনের দিকে তোমরা খেয়াল করলেই দেখবা এখান থেকে অবজেক্টিভও আসে এবং সিকিউ প্রশ্নগুলোও আসে। তো সিকিউ গুলো নিজেরা পড়ে পড়ে কোন এরিয়া নেটওয়ার্কিং সিস্টেমে পড়ছে, কি সার্ভার আছে কি নেই, এই ব্যাপারগুলো নিজেরা একটু সলভ করার চেষ্টা করবা, ঠিক আছে? আর কোনো প্রবলেম হলে তোমরা কমেন্ট সেকশনে কোন জায়গাটা বুঝো নাই সেটা জানিয়ে দিবা। তাহলে আজকের ক্লাস হচ্ছে এতটুকু। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।